আমি দেখতে কতই না সুন্দর। এই পুকুরের পানিতে আমাকে কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমার মতো এত সুন্দর পাখি কোথাও নেই। ঈগল বনপ্রধানের বউ ইগলি সব সময় তার রূপ নিয়ে অহংকার করত। আর সে বেশিরভাগ সময় পুকুরে নেমে তার চেহারা পুকুরের পানিতে দেখতো। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। কিন্তু ইগলি বাড়িতে না ফেরার কারণে টনি পুকুর পাড়ে চলে আসে। এ কি মালকিন, আপনি কি দিন রাত পুকুরে কাটিয়ে দিবেন? সেই সকালে গোসল করতে এসেছেন আর বাড়ি ফিরছেন না যে? আমি যে কেন পুকুরে নেমে বসে আছি তা তুই বুঝবি না রে টুনি। আর বুঝবি বা কি করে? তুই তো আর আমার মতো সুন্দরী নস। নিজে সুন্দর হলে নিজের চেহারা দেখতে খুব ভালো লাগে রে টুনি। যাই হোক, রান্না বান্না শেষ করেছিস তো? কি এমন রূপ যে সারাদিন পানিতে রূপ দেখতে হবে, এমন রূপ বোঝার কারণে। কি রে টুনি, কথা বলছিস না কেন? মনে মনে কি ভাবছিস? আপনার কথাই ভাবছি মালকিন। আপনি কতই না সুন্দর। এমন সুন্দর পাখি আমি আমার চোখে কখনো দেখিনি। আর হ্যাঁ, আমি দুপুরে রান্না শেষ করেছি মালকিন। তুই সত্যি বলছিস? আমার মতো সুন্দর পাখি দেখিসনি? তোর কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এখন চল বাড়িতে চলে যাই। মা, তোরা এসেছিস? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আমাদের জন্য অপেক্ষা করছিলি মানে? কে তুই? এমন কুৎসিত চেহারা নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছিস? মারে, আমি এক ভিখারি। ভিক্ষা করতে করতে খুব ক্ষুধা পেয়েছে। তোর বাড়িটা ধনী দেখে দুমুঠো খাবার খেতে ঢুকে পড়েছি। আমাকে দুমুঠো খাবার খেতে দে না রে মা। তোর এত বড় সাহস, আমাদের বাড়িতে ঢুকে পড়েছিস? একই তো ভিখারি, তার উপর আবার তোর চেহারা কত বিশ্রী। তোকে আমি এক মুঠো খাবারও দিব না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। আমার সুন্দর চোখ দিয়ে তোর দিকে আমি তাকাতেই পারছি না। রূপের এত অহংকার ভালো না রে মা। সুন্দর অসুন্দর সৃষ্টিকর্তাই বানিয়েছেন, এতে তো আমার তোর কারোরই হাত নেই। মালকিন, বুড়িমা খুব ক্ষুধার্ত, তাই সামান্য একটু খাবার খেতে দিন না। না, এই ভিখারিকে একটা দানা দিতে পারবি না। টুনি, তুই যদি এই ভিখারির হয়ে আর একটা কথা বলতে আসিস তাহলে কাছ থেকে তোকেও তাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে মালকিন, আপনার যা ভালো লাগে করেন, তবু আমাকে কাছ থেকে তাড়িয়ে দিবেন না। এরপর ইগলি মিনু বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই সে দিনটা কেটে যায়। ইগলি, আমি জঙ্গলে শিকার করতে যাচ্ছি, তুমি কি আমার সাথে জঙ্গলে যাবে? হ্যাঁ ইগল, আমিও তোমার সাথে যাব। আর দেখব তুমি কিভাবে শিকার ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক। এরপর ঈগল আর ইগলি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তারা উড়তে উড়তে জঙ্গলে পৌঁছে যায়। আর সেখানে যেতেই ঈগল একটা খরগোশ ছানাকে দেখতে পায়। দেখেছো ইগলি, কত সুন্দর একটা খরগোশ ছানা শুয়ে আছে। খরগোশ ছানাটাকে দেখেই আমার প্রাণটা জুড়িয়ে গেল। কি সব বলছো ঈগল? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো তো আর ওই খরগোশ সুন্দর না। তাহলে তুমি খরগোশের এত প্রশংসা কেন করছো? আরে, তোমার জায়গা থেকে তুমি সুন্দর, আর খরগোশের জায়গা থেকে খরগোশ সুন্দর। এখন চলো এই খরগোশকে নিয়ে বাড়িতে চলে যাই। এরপর ঈগল খরগোশ ছানাকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর পথে কালুর সাথে দেখা হয়ে যায়। বন প্রধান, এত সুন্দর খরগোশ কোথায় পেলেন? এই খরগোশের কাছে সব সুন্দর প্রাণী হার মানবে। জঙ্গল থেকে শিকার করে নিয়ে এলাম, আজ থেকে আমি একে পালন করব। এত সুন্দর খরগোশ কাছে থাকলে মনটা এমনি ভালো থাকে সব সময়। ঈগলের কথা শুনে আমার শরীর চলে যাচ্ছে। এই কালুর চোখে কি আমাকে সুন্দর লাগে না? কেন যে খরগোশটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে? এই খরগোশকে দেখে সবাই তো আমার সৌন্দর্য কমিয়ে দিচ্ছে। যাই হোক, বাড়িতে যাই আগে, তারপর বিষয়টা দেখবো কি করা যায়। এসব ভাবতে ভাবতে ঈগল আর ইগলি বাড়িতে চলে আসে। আর এভাবেই সেই দিনটা কেটে যায়। ইগলি, আমার খরগোশ ছানা কোথায়? খরগোশ ছানাকে তো খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি। কেন কেন ওকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছো?
ও সব সময় আমার কাছে আমার বিছানায় থাকবে। তুমি জানো না আমি ওকে কত পছন্দ করি। আমি ভেবেছি ও আবার জঙ্গলে চলে যাবে, তাই তো বন্দি করে রেখেছি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। এরপর ইগলি খরগোশ ছানাকে ঈগলের কাছে নিয়ে আসে। আর ঈগল খরগোশ ছানাকে অনেক আদর করতে থাকে, কিন্তু এসব ইগলি একদম সহ্য করতে পারে না। সে খরগোশের উপর ভীষণ রেগে যায়। এই খরগোশকে পেয়ে ঈগল আমাকে ভুলেই গেছে, সব সময় খরগোশকে নিয়েই পড়ে থাকে। এইসব আমি আর সহ্য করতে পারছি না। আমার থেকে কেউ সুন্দর হতে পারে না, কেউ না। শুধু রাতটা হতে দাও ঈগল, তারপর মজা দেখাবো। ইগলি, আমি খরগোশকে নিয়ে পুকুরে গোসল করাতে যাচ্ছি, চাইলে তুমিও আমাদের সাথে যেতে পারো। না না, আমি যাব না। এ কথা বলে ইগলির রাগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত হয়ে আসে। রাত হয়ে গেছে, এবার শুধু সুযোগের অপেক্ষা। ঈগল ঘুমিয়ে গেলেই খরগোশকে শেষ করে ফেলবো। যাই বাবা, সবকিছু তৈরি করে নিয়ে আসি। ইগলি, কোথায় যাচ্ছো? ঘুমাবে না? আসলে পটি চাপ দিয়েছে, তাই পটি করতে যাচ্ছি। পটি করে এসে ঘুমিয়ে পড়বো। তুমি এখন ঘুমিয়ে পড়ো কেমন? আচ্ছা ঠিক আছে। তোকে বস্তার ভিতরে তুলেছি, এবার নদীতে ফেলে দিয়ে আসবো। আর তুই নদীর জলে ডুবে ছটফট করতে করতে মরে যাবি। এসব বলে ইগলি খরগোশকে নিয়ে নদীতে চলে যায়। এবং বস্তাটা নদীতে ফেলে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আর এভাবেই সেই রাত কেটে যায়। আর সকাল হতে ঈগল ইগলিকে দেখে অবাক হয়ে যায়, কারণ ইগলির চেহারা নষ্ট হয়ে গেছে। এ কি ইগলি, তোমার চেহারার একই অবস্থা? কেমন বিশ্রী লাগছে তোমাকে দেখতে। কি বলছো এসব? সত্যি আমার চেহারা বিশ্রী হয়ে গেছে, নাকি তুমি মিথ্যে বলছো? বিশ্বাস না হলে পুকুরের পানিতে গিয়ে দেখতে পারো। কি ব্যাপার, খরগোশটা কোথায় গেল? টুনি, খরগোশটাকে দেখেছিস? না মালিক, আমি তো খরগোশকে দেখিনি। মালকিন বুঝি কোথাও বন্দি করে রেখেছে। হ্যাঁ, সেটাই হতে পারে। কি সর্বনাশ হয়েছে আমার! আমার এত সুন্দর চেহারা কি করে নষ্ট হয়ে গেল? আমি এখন এই মুখ নিয়ে কি করে সবার সামনে যাব? কি ইগলি, বিশ্বাস হলো তো? সব তোমার অহংকারের ফল। আচ্ছা, খরগোশটাকে তো দেখতে পাচ্ছি না, তুমি কি আবার বন্দি করে রেখেছো নাকি? আমি আমার চিন্তায় পাচ্ছি না। আর তুমি খরগোশ নিয়ে পড়ে আছো? খরগোশকে তো বন্দি করতে নিষেধ করেছো, তাই হয়তো খরগোশটা পালিয়ে গেছে। তুমি খরগোশকে খুঁজতে যাও, আর আমি এই পুকুরে আমার জীবন শেষ করে দিব। না ইগলি, এ কাজ করো না। যদি তোমাকে ভালো করার উপায় থাকতো তাহলে আমি ভালো করতাম, কিন্তু এখন আমি কি করব বলো? মালিক, আমার জানা মতে একজন আছে। মনে হচ্ছে উনি মালকিনকে ভালো করে দিতে পারবে। সত্যি বলছিস টুনি? তাহলে আমাকে তার কাছে নিয়ে চল। এরপর টুনি ঈগল আর ইগলিকে নিয়ে প্রকৃতি দেবীর কাছে চলে যায়। প্রকৃতি দেবী, একটা বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদের সাহায্য করুন। কি বিপদে পড়ে এসেছো তা আমি সব জানি। আমি তো নিজেই এই অহংকারী পাখিকে তার উচিত শিক্ষা দিয়েছি। রূপের এত অহংকার যে একটা প্রাণীকে খুন করেছে। মানে কি বলছো প্রকৃতি দেবী? সব খুলে বলো তো। আর ইগলি কাকে খুন করেছে? এরপর প্রকৃতি দেবী ঈগলকে সব কথা খুলে বলে। ছি ইগলি ছি, তুমি এত নিচু মনের পাখি, নিজের রূপের অহংকারে একটা প্রাণীকে মেরে ফেলেছো। কিন্তু আমি ওই খরগোশ ছানাটিকে মরতে দেইনি। আমি নদী থেকে মুক্ত করে ছানাটিকে জঙ্গলে রেখে এসেছি। প্রকৃতি দেবী, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অহংকার করব না। তবু আমার রূপ আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। তুই যা পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত করতে হবে, তবেই তোর রূপ ফিরে পেতে পারিস। কিন্তু কিভাবে প্রায়শ্চিত্ত করব প্রকৃতি দেবী? এই নে একটা লিচু বীজ। এই লিচু বীজ মাটিতে রোপণ করে ভালো মনে তার যত্ন করবি।
আর এই বীজ থেকে যখন গাছ হয়ে গাছে লিচু ধরবে তখনই তোর রূপ ফিরে আসবে। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ প্রকৃতি দেবী, অনেক ধন্যবাদ। এরপর ইগলি লিচু বীজ নিয়ে বাড়িতে চলে আসে এবং বীজটা মাটিতে রোপণ করে ভালো মনে তার যত্ন নিতে থাকে। মুন্নি, খাবার খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। তোমার বড় বউ টুনিকে ডেকে খাবার চাইতে পারো না? শুধু সবসময় আমাকেই যে বলো এটা দাও ওটা দাও। আমাকে কি কাজের মেয়ে মনে হয়? কাজ করার জন্য আমাকে বিয়ে করেছো? না মুন্নি, কি সব বলছো এসব? তোমাকে দেখলাম তাই তোমার কাছেই খাবার চাইলাম। তা টুনি কোথায়, ডাকো দেখি। কোথায় আবার? ঘরে শুয়ে শুয়ে আরাম করছে নিশ্চয়, আর আমাকে সংসারের সব কাজ করতে দিয়েছে। টুনি দিদি, টুনি দিদি, টোনা তোমাকে ডাকছে খাবার দিতে। আমার শরীরটা ভালো লাগছে না, বিছানা থেকে উঠতেই পারছি না, তুই একটু খেতে দে আজ। আমি এখন উঠলেই যে পড়ে যাব। হয়েছে, আর নাটক করতে হবে না। বেশ কিছুদিন থেকেই দেখছি তুমি এই বাহানা ও বাহানা করে সারা দিন শুয়ে কাটিয়ে দাও। আর আমার হয়েছে যত জ্বালা, সংসারের সব কাজ আমাকেই করতে হচ্ছে। বিয়ের আগে ভেবেছিলাম সতীনের ওপর বিয়ে করলে কাজ করতে হবে না, এখন দেখছি উল্টো আরো কাজ বেড়েছে আমার। ধুত্তেরিকা। মুন্নি, এভাবে বলছিস কেন? কিছুদিন আগে তোকে এত কাজ করতে দিয়েছিলাম বল? আমি তো ইচ্ছে করে শুয়ে থাকি না, শরীর খারাপ লাগে তাই তো শুয়ে থাকি। আমাকে নতুন করে আর বোঝাতে হবে না। কি হয়েছে, তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? দেখছো তো টুনি অসুস্থ, এজন্য শুয়ে আছে। ঠিক আছে, আমার খাবার বেড়ে দিতে হবে না, আমি একাই বেড়ে নিয়ে খাবার খাচ্ছি। জানি তো, সব জানি তুমি বড় বউকে বেশি ভালোবাসো, এটা বললেই পারো। আজ আমিও শুয়ে থাকবো, করবো না, পারবো না আমি রান্না করতে। দেখি কিভাবে ও নাটক করে। পেটে খাবার না গেলে নাটক এমনি বের হয়ে যাবে। আজ বরং আমি রান্না করতে চাই, মুন্নির কথা শুনতে আর ভালো লাগছে না আমার। ওরে বাবারে, আমি যে পড়ে গেলাম, মাথাটা এমন ঘুরছে কেন? এখন আমি উঠবো কি করে? কি হয়েছে, নাটক করে পড়ে গেছো? কি ব্যাপার টুনি, তুমি মেঝেতে পড়ে আছো কেন? কেন জানি মাথাটা খুব ঘুরছে গো। এসেছিলাম রান্না করতে, আর কিভাবে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। তোমার শরীর খুব খারাপ হয়েছে তাই পড়ে গেছো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার বাবু, আপনাকে এক্ষুনি আমার বাড়িতে যেতে হবে। কেন টোনা, কার কি হয়েছে? আমার স্ত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ও আচ্ছা, চলো দেখি কি হলো। দেখি পরীক্ষা করে কি হয়েছে। টোনা, তোমার ঘরে খুশির সংবাদ এসেছে, ঘর আলো করে নতুন সদস্য আসতে চলেছে। তাই নাকি? আমি বাবা হব, আসলে খুব খুশি লাগছে। খুশি হলে হবে না, তোমার বউয়ের অবশ্যই খেয়াল রাখবে, আর কোনো ভারী কাজ করতে দিবে না, তাহলে সমস্যা হতে পারে। আমায় এবার 500 টাকা দাও, চলে যাব। ডাক্তার বাবু, খুশি হয়ে আমি 1000 টাকা দিলাম, এই নিন। দিদি, আমাকে ক্ষমা করে দাও, তুমি শুয়েছিলে বলে আমি তোমাকে বলতাম নাটক করো। আজ বুঝতে পেরেছি দিদি, আমারও খুশি লাগছে, আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে। ধুর পাগলি, আমি কোনো মন খারাপ করিনি, তুই তো না বুঝেই বলেছিস। দিদি, তুমি কিন্তু আর একটা কাজও করবে না, আমি সব করব, নইলে তোমার সমস্যা হতে পারে। আমাকে এক গ্লাস পানি দে তো, কেন জানি খুব পানি পিপাসা পেয়েছে। দিদি, ঘরে তো পানি নেই, নদী থেকে পানি আনতে হবে, তুমি অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। তারপর মুন্নি কলস নিয়ে নদীতে যায় পানি আনতে, আর ভরা কলসিটা তার পিঠের ওপর নেয়। এই ভরা কলসটা তো দেখি খুব ওজন লাগছে, না, আমাকে যে নিয়ে যেতেই হবে, বারবার পানি নিতে আসবে কে? এরপর মুন্নি কলস নিয়ে উঠতে থাকে। খুব ভারী লাগছে, তবু পানিগুলো ভরা আছে, পড়ে যায়নি, আর কিছুক্ষণ কষ্ট করে নিয়ে যায়। ওরে বাবারে বাবা, ওরে মারে, কি হলো? পেটে খুব ব্যথা পেলাম, আর কলেজ ভরা পানিগুলো সব পড়ে গেল। এখন টুনি দিদিকে কি খাওয়াবো?
মুন্নি, তুমি একই অবস্থা তোমার। আমি টুনিকে পানি খাইয়েছি, তুমি বাড়ি চলো। আমি যে পেটে খুব আঘাত পেয়েছি, উঠতে পারবো না। তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর টোনা মুন্নিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার মুন্নিকে দেখে বলে, ডাক্তার বাবু, আমার বউয়ের কি সমস্যা, ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে। কিছু ওষুধ লিখে দিব, খেলেই ভালো হবে। কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তোমার বউ পেটে আঘাত পাওয়ার কারণে ডিম্বথলি নষ্ট হয়ে গিয়েছে। সে আর কখনো মা হতে পারবে না। এ কি বলছেন ডাক্তার বাবু? টোনা, মুন্নি পানি নিয়ে আসেনি? সে কখন গেছে পানি আনতে? তারপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আর আড়াল থেকে মুন্নি সব শুনতে পায় আর কাঁদতে থাকে। এ কি সর্বনাশ হয়েছে আমার, আমি মা হতে পারবো না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। আর মুন্নি কাঁদতে থাকে, বিধাতা, আমার জীবনটা নিয়ে নিতে পারলে না। মা না হতে পারলে আমি আমি এই জীবন দিয়ে কি করব? আমাকে মরণ দাও বিধাতা, মরণ দাও। মুন্নি, তুই কাঁদছিস কেন? আমার সন্তান কি তোর সন্তান না? যা হবার হয়ে গেছে। আজ থেকে তোর সন্তান আমার সন্তান একই। বড় হলে কি আর আমাকে নিজের মা মনে করবে? আমাকে তো সৎ মাই মনে করবে। না মুন্নি, আমরা দুজন ওর নিজের মা। ওকে কখনো বলবো না তুই সৎ মা। এবার নে তো তোর মেয়েকে নে। যা বাইরে গিয়ে বন ঘুরে দেখা, ছোট্ট থেকে সব চিনে রাখুক। ঠিক আছে দিদি, দাও। মা, তুই এখানেই থাক, আমি তোর জন্য সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসি। আহারে, কি সুন্দর বাচ্চাটা। মনে হচ্ছে ওর মা এই জঙ্গলে ওকে বনবাসে দিয়েছে। আমার তো বাচ্চা নেই, আমি একে নিয়ে যাই। এরপর কাকুলি কাক টুকিকে নিয়ে যায়। এদিকে মুন্নি এসে দেখে টুকি নেই। এ কি, টুকি কোথায় গেল? এখন আমি টুনি দিদিকে কি বলবো? নিজের তো কোনো দিন সন্তান হবে না, টুকিকে নিজের সন্তান হিসেবে পেয়েও হারালাম। না, আমি টুকিকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। এই বনে খুঁজতে থাকি টুকিকে, দেখি পাই কিনা। বাচ্চাটা মনে হয় কিছুই খায়নি। আমি কিছু খাবার খুঁজে নিয়ে আসি। টুকিকে বাড়িতে রেখে কাকুলি খাবার আনতে যায়। কি ব্যাপার, মেঘ না চাইতেই বৃষ্টি? আমার বন্ধুর বউ বাচ্চার জন্য পাগল হয়ে গেছে আর বলেছে বাচ্চা দিলে আমাকে অনেক সোনার মোহর দিবে। আমি বরং এই বাচ্চাটিকে দিয়ে আসি। কাকুলি এজন্যই বুঝিয়ে কে এনেছে। ইগলি বৌদি, এই নাও তোমার বাচ্চা। বলেছিলাম না তোমাকে বাচ্চা এনে দিব। এবার এবার আমাকে সোনার মোহর দাও। সত্যি সত্যি এটা আমার বাচ্চা? দাঁড়াও, তোমার জন্য আমি সোনার মোহর নিয়ে আসছি। এই নাও সোনার মোহর। ঠিক আছে বৌদি, এবার আমি আসি। অন্যদিকে কাকুলি কাক বাড়িতে এসে দেখে টুকি বাড়িতে নেই। টুকি, টুকি, টুকি কোথায় গেল? তুমি যাকে খুঁজছো আমি ওকে আমার বন্ধুর বউয়ের কাছে বিক্রি করেছি। কি বলছো তুমি? আমার ছানা নেই বলে আমি ওকে বন থেকে নিয়ে এসেছি, আর তুমি কি না ওকে বিক্রি করে দিয়েছো? বলো, তোমার কোন বন্ধুর বউকে দিয়েছো বলো। তা শুনে তুমি কি করবে? আমি সোনার মোহর নিয়েছি। ওই বাচ্চা সে আর তোমাকে ফিরিয়ে দিবে না, বুঝেছো? আমি ছলে বলে কৌশলে ফিরিয়ে আনবই। আমার মনে হচ্ছে ও আমার পেট থেকে হয়েছে। এত মায়া লাগছে যে কেন? হায় হায়, মুন্নি আমার মেয়েকে নিয়ে কোথায় গেল? পালিয়ে গেল নাকি? মেয়েকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। যাই, আমি ওদের খুঁজতে যাই। এরপর টুনিও তার মেয়েকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
টুকি কথা বলা শিখে যায়। টুকি ইগলিকে বলে, মামা আমি বাইরের বাগান থেকে ঘুরে আসি। না রে মা, তুই যে অনেক ছোট, আবার হারিয়ে যাবি। না মা, আমি হারাবো না, আমি তো শুধু বাড়ির বাইরেই যাব, আর কোথাও যাব না। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। এরপর টুকি বাইরের বাগানে যায় আর সেখানে একটি প্রজাপতি দেখতে পায়। কি সুন্দর প্রজাপতি, একে ধরে নিয়ে যাব, মাটিকে খুশি হবে। এই প্রজাপতি দাঁড়া দাঁড়া। প্রজাপতি উড়তে উড়তে অন্য একটি বাগানে পৌঁছে যায়। ওই বাগানে বাঘ থাকতো পাখি শিকার করার জন্য। টুকি প্রজাপতির পেছন যেতে যেতে সেই বাগানে ঢুকে পড়ে। এই তো একটা শিকার পেয়ে গেছি, এখন বাগানের দরজা বন্ধ করে দেই। এই পাখি তো উঠতে পারে না, একেবারে ছোট, একে ধরতে সুবিধা হবে। একে, আমি তো বাঘের কবলে পড়ে গেছি, বাঘ আমায় যদি খেয়ে ফেলে তখন কি হবে? তোকে তো খাওয়ার জন্যই ধরেছি। না না না, আমাকে খেও না, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, যাই দেখি তো। এ তো টুকি, সেই মেয়ে, কিন্তু এই বাঘের হাত থেকে কি করে বাঁচাবো? যদি বাঘ আমাকে মেরে ফেলে? না না, পারবো না। ওই তো একটা পাখি আসছে, দেখি ওই পাখি হয়তো বাঁচাতে পারে। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়ি। এ তো টুকি বাঘের কবলে পড়েছে। না বাবা, আমি বাঁচাতে পারবো না, আমি বরং লুকিয়ে যাই, দেখি কেউ বাঁচায় কিনা। আরে আরে, আমার মেয়ে টুকি না? যেভাবে হোক আমার মেয়েকে বাঁচাতে হবে, ও তো উঠতে পারে না। এদিকে মুন্নিও গাছে লুকিয়েছিল, সেও বাঁচাতে যায় না। আর অন্য পাখিরাও দেখছিল, ইগলি কাকুলি, তারাও কেউ টুকিকে বাঁচাতে যায় না। টুনি জীবনের ঝুঁকি নিয়ে টুকিকে পায়ের সাথে নিয়ে উড়ে বাঘের কাছ থেকে পালিয়ে আসে। মা টুকি, তোকে না বলেছিলাম কোথাও যাবি না? আজ তোর কিছু হলে আমি আমার মেয়েকে কোথায় পেতাম? টুকি আমার মেয়ে, ওকে আমি বনে পেয়েছিলাম, কিন্তু আমার স্বামী লোভে পড়ে ওকে বিক্রি করে দিয়েছে। আমি তোমার সোনার মোহর ফিরিয়ে দিব ইগলি দিদি, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। চল মা, বাড়ি চল। এ আমার মেয়ে, ছোটবেলায় ওকে বনে ঘুরতে এনে হারিয়ে ফেলেছিলাম, তখন থেকে খুঁজে চলেছি, আজ পেয়েছি। মা টুকি চল, চল আমার সাথে। চুপ করো তোমরা, তোমরা কেউ আমার মানো। মা হলে ঠিক আমাকে বাঘের হাত থেকে বাঁচাতে। আমার মা হলো টুনি, যিনি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। আসলেই টুনি দিদি তোর নিজের মা, এজন্যই বাঁচিয়েছে। আমরা তো তোর এমনি মা, তুই বিপদে পড়েছি দেখেও তোকে বাঁচাইনি, না বাঁচিয়ে দূর থেকে দেখছিলাম। হ্যাঁ রে মা, মুন্নি ঠিকই বলেছে, তুই তোর মায়ের সাথে যা, আমাদের ক্ষমা করে দে। আমরা শুধু নামমাত্রই মা ছিলাম, কাজের নয়। তোমরা মন খারাপ করো না, তোমরা একদিন হলেও টুকিকে নিজের সন্তান মনে করেছো, তাই টুকি আমাদের চার মায়ের সন্তান। চার মা টুকিকে আদর করবে, আমরা চার মা মিলে টুকিকে আদর করব, আর টুকি কিছুদিন করে করে চার মায়ের কাছেই থাকবে। হ্যাঁ টুনি বোন, তুমি ঠিকই বলেছো। আমার ভাগ্যটা কত ভালো, আমি চার মা পেলাম, কি মজা। এরপর থেকে টুকি তার চার মায়ের কাছেই থাকতে শুরু করে। টুনি, কি গো টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, বাজার করে এনেছি, বাজারের ব্যাগটা নাও। এই তো আমি এসে গেছি টোনা, আর হাতে এত ছোট একটা ব্যাগ যে, কতটুকু বাজার করে এনেছো তুমি আজ? নাকি আজ রান্না করলে সবটা শেষ হবে টোনা? বলো তো। অত কথা না বলে তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নাও। আর আমার উপার্জন না থাকলে আমি বাজার করব কি করে? আমার যেমন সামর্থ্য আমি তেমনই তো বাজার করব, নাকি? টোনা, তোমার সবসময় শুধু এই একটাই কথা, তাই না? তুমি আমাদের দুজনের খাবার জোগাড় করতে পারো না, সব সময় একটাই কথা বলো তুমি। আচ্ছা, একটা ছানা হলে তুমি তার খাবার কি করে জোগাড় করবে বলো তো? ভালোই হয়েছে আমাদের কোনো ছানা হয়নি এতদিনে। তুমি আবার সেই ছানার কথা বলছো? এতদিনে একটা ছানার জন্ম দিতে পারোনি, আবার ছানার খাবার নিয়ে চিন্তা করছো? আগে একটা ছানার জন্ম দাও,
তারপর দেখবো সবটা। এইসব কথা বলে টোনা বাজারের ব্যাগ রেখে সেখান থেকে চলে যায়। আচ্ছা, টোনা ওটা কি বলে গেল? আমি ছানার জন্ম দিতে পারিনি? টোনা আজ আমার ছানার জন্য আমাকে এত বড় খোঁটা দিল। না, এবার যে করে হোক ছানার জন্ম আমাকে দিতেই হবে। এরপর টুনি তার ভাবনা মতোই এক জ্যোতিষী পেঁচার কাছে যায়, আর জ্যোতিষী পেঁচাকে তার ছানা না হওয়ার ব্যাপারে সবটা খুলে বলে। সবটা তো শুনলাম, আর তোর কথা শুনে যা বুঝলাম, তোর কুষ্টিতে বিশেষ কোনো সমস্যা আছে রে। আমাকে আগে তোর কুষ্টি বিচার করতে হবে, তারপর এর সমাধান বলতে পারবো আমি। এরপর পেঁচা টুনির কুষ্টি বিচার করে, আর কুষ্টি বিচার শেষে পেঁচা টুনিকে বলে, বাছা টুনি, তোর কুষ্টিতে তো অনেক বড় একটা সমস্যা হয়েছে। তোর কুষ্টিতে রাহুর দোষ আছে। এই দোষ কাটাতে পারলে তবেই তোর ছানা হবে, আর এই দোষ কাটানোর জন্য যজ্ঞ করতে হবে, আর তবেই তুই ডিম দিবি বাছা। যা করতে হয় আপনি তাই করুন জ্যোতিষী বাবা, যে করেই হোক আমার ছানা চাই চাই। তাই যদি যজ্ঞ করতে হয় তো আপনি যজ্ঞের আয়োজন করুন জ্যোতিষী বাবা। এরপর জ্যোতিষী পেঁচা যজ্ঞের আয়োজন করে আর যজ্ঞ করতে থাকে। আর যজ্ঞ শেষে যজ্ঞের আগুন থেকে একটা বাটির পায়েস প্রকট হয়। বাছা, এই পায়েসের বাটিটা নিয়ে যা বাছা। এটা আজ মধ্যরাতে মানে ঠিক 12টার সময় তুই খাবি, তবেই তুই ডিম দিবি বাছা। এরপর টুনি পায়েসের বাটিটা নিয়ে বাসায় যায়, আর পায়েসের বাটিটা রেখে মাঝরাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে টুনি ঘুমিয়ে পড়ে, আর এদিকে একটা জাদুকর লাল পাখি এসে টুনির রাখা পায়েসের বাটি থেকে কিছুটা পায়েস খেয়ে চলে যায়। এদিকে মাঝরাতে টুনির ঘুম ভেঙে যায়, আর টুনি উঠে পায়েসের বাটি থেকে পায়েস নিয়ে খায়। আর কিছুক্ষণ পরেই টুনি ডিম দেয়। সে কি কাণ্ড, তুমি দেখি ডিম দিয়েছো। তবে এবার বোধহয় আমার ঘরে একটা ছানা আসবে, আমি বাবা হব। টোনার এমন খুশি দেখে টুনিও ভীষণ খুশি হয়, আর এরপর টুনি ডিমে তা দিতে শুরু করে। আর কদিন পরে টুনি ডিম ফুটে লাল টুকটুকে একটা ছানা বের হয়। এটা কি হলো? আমার ডিম ফুটে তো লাল ছানা বের হয়েছে দেখছি, কিন্তু এমন লাল ছানা তো আমি আগে কখনো দেখিনি। ধুর টুনি, তুমি অযথা এসব কথা ভেবো না তো। আমাদের যে ছানা হয়েছে এটাই বড় কথা। এখন আমরা আমাদের ছানাকে কিভাবে বড় করব সেটা ভাবতে হবে, বুঝলে? এরপর টোনা আর টুনি অনেক কষ্টে তাদের লাল ছানা টুনটুনকে বড় করতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, টুনটুন কিছুটা বড় হয়। আর হঠাৎই একদিন টুনি সকালে ঘুম থেকে জেগে দেখে তাদের ঘরের মেঝেতে অনেকগুলো সোনার কয়েন পড়ে আছে। এ কি, এত সোনার কয়েন আমার ঘরে? এগুলো কোথা থেকে এলো? টোনা, এই টোনা, উঠো বলছি। দেখো কি কাণ্ড হয়েছে। কি গো টোনা, ঘুম থেকে ওঠো বলছি। টুনির এমন ডাকাডাকি শুনে টোনা জাগে, আর ঘরের মেঝেতে এতগুলো কয়েন দেখে টোনাও অনেক অবাক হয়। তারপর টোনা আর টুনি সব কয়েনগুলো কুড়িয়ে একত্রিত করে, আর কয়েনগুলো কোথা থেকে এলো সেসব ভাবতে থাকে। এরপর পরের দিন সকালেও একই ঘটনা ঘটে। সেই দিনও ঘরের মেঝেতে অনেকগুলো কয়েন পড়েছিল। আচ্ছা, এসব কি হচ্ছে? আমার ঘরে রোজ রোজ সোনার কয়েন কোথা থেকে আসছে? না, আর অবহেলা নয়, আমাকে জানতেই হবে কোথা থেকে আসছে এসব কয়েন। এইসব কথা ভেবে টুনি সেদিন রাতে আর ঘুমায় না, ঘুমানোর ভান করে শুয়ে থাকে। তখনই টুনি খেয়াল করে টুনটুন উঠে ঘরের মধ্যে উঠছে, আর টুনটুনের মুখ থেকে সোনার কয়েন ঝরে ঘরের মেঝেতে পড়ছে। এদিকে তো টুনির চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আর টুনি ঘুমের ভান করে রাতটা কাটিয়ে দিয়ে সকাল হতে টোনাকে সবটা খুলে বলে। এসব তুমি কি বলছো টুনি? তবে কি আমাদের টুনটুনি রোজ রাতে ঘুম থেকে উঠে এসব কয়েন ফেলে
আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু টুনটুন একটা স্বাভাবিক পাখির ছানা হয়ে এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটবে বলো? আমিও তো তাই ভাবছি টোনা। টুনটুনের এসব রহস্য সম্পর্কে জানতে হলে আমাদেরকে জ্যোতিষী বাবার কাছে যেতে হবে, কারণ জ্যোতিষী বাবার যজ্ঞের পায়েস খেয়ে যে টুনটুনের জন্ম হয়েছে টোনা। এরপর টোনা আর টুনি জ্যোতিষী পেঁচার কাছে যায় আর পেঁচাকে সব কথা খুলে বলে। সত্যিই তো আজব ঘটনা। একেই তো লাল ছানা হয়েছে, তারপর আবার সোনার কয়েন দিচ্ছে। তোরা বস বাছা, আমি ধ্যান করছি। ধ্যান করলেই আমি সব রহস্যের উদ্ঘাটন করতে পারবো। এরপর জ্যোতিষী পেঁচা ধ্যানে বসে আর ধ্যান শেষে অবাক হয়ে চোখ খুলে বলে, বাছা, এ তো সাংঘাতিক ঘটনা। তোর লাল ছানা তো একটা জাদুই ছানা। তোকে যে পায়েস দিয়েছিলাম সেটা তুই খাওয়ার আগে একটা জাদুকর লাল পাখি খেয়ে এঁটো করে দিয়েছিল। তাই তুই সেই এঁটো পায়েস খেয়ে ডিম দিয়েছিলি রে। তাই তোর ছানার মধ্যেও লাল জাদুকর পাখির জাদুশক্তি বিদ্যমান আছে। আর ওই এঁটো পায়েস খাওয়ার জন্যই তোর ছানা লাল হয়েছে রে। আর লাল ছানার মধ্যে যে জাদুশক্তি আছে তার দ্বারাই তোর ছানা সোনার কয়েন দিচ্ছে। বুঝেছিস এবার তোরা? ও, এই ব্যাপার জ্যোতিষী বাবা। কিন্তু জ্যোতিষী বাবা, আমার টুনটুন যে জাদু শক্তি সম্পূর্ণ, ও আবার জাদু বলে আমাদের ক্ষতি করবে না তো? না না বাছা, ও যাই হোক না কেন, ও তোদের ছানা আর তোরা ওর বাবা মা। আর কেন সন্তান হয়ে বাবা মায়ের ক্ষতি করতে যাবে বলতো? তোরা নিশ্চিন্তে ওকে আপন করে নে, কারণ এটা তো তোদের ভাগ্য যে তোরা অমন একটা জাদুই ছানা পেয়েছিস যে তোদের অনেক সোনার কয়েন দিচ্ছে। এর সাহায্যে তোরা অনেক বড় লোক হবি রে। তাই তোরা ভাবিস না, ওই ছানা তোদের কোনো ক্ষতি করবে না। এরপর টোনা আর টুনি খুশি মনে বাসায় ফিরে যায় আর টুনটুনের দেয়া সোনার কয়েনের সাহায্যে অনেক সুখেই দিন কাটাতে থাকে এবং অনেককে সাহায্যও করতে থাকে। মা টুনটুন, আমি কাজে গেলাম রে। তুই কিন্তু লক্ষ্মী মেয়ের মতো বাসাতেই থাকবি। আর হাড়িতে খাবার রাখা আছে, দুপুরে খেয়ে নিস কেমন? এ কথা বলে টুনি যেই না বাসার বাইরে বেরিয়েছে, আরে এটা কে? এটা কি আমার ছোট বোন মিষ্টি টিয়া নাকি? বোন, শহরে বিয়ে হওয়ার পর তোর এত উন্নতি হয়েছে, তোকে দেখে তো চেনাই যাচ্ছে না একেবারে। উন্নতি হবে না দিদি, এখন আমি অনেক বড় লোক আর আমি অনেক টাকার মালিক রে। তাই নিজের এমন পরিবর্তন করে ফেলেছি জানিস? হ্যাঁ রে বোন, সেটাই তো দেখছি। তা বলছি বোন, এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবি নাকি? চল বোন, ঘরে চল। না রে দিদি, আমি তোর ঘরে যেতে পারবো না। তোর পুরনো নোংরা ঘরে বসতে গেলে আমার আবার বমি হতে পারে রে। যাই হোক দিদি, আমি তোকে নিমন্ত্রণ করতে এসেছিলাম। আসলে আগামী 20শে জ্যৈষ্ঠ আমার মেয়ে টুকির অন্নপ্রাশন। তুই কিন্তু তোর মেয়েকে নিয়ে আমার বাসায় আসবি কেমন? আর দিদি, আজ আমি যাই, হাতে অনেক কাজ আছে তো। এ কথা বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে মিষ্টিটির মেয়ের অন্নপ্রাশনের দিন চলে আসে আর টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে মিষ্টিটির বাসায় যায়। মিষ্টিটির বড় বাসা আর আসবাবপত্র দেখে তো টুনি আর টুনটুন ভীষণ অবাক হয় আর টুনটুন তো খুশিতে লাফালাফি করতে শুরু করে। হাই হাই, সর্বনাশ করেছে এই মেয়ে। এই, তুই এভাবে লাফালাফি করছিস কেন? হ্যাঁ, তাও আবার আমার ময়লা শরীরে। ঘর নোংরা হয়ে যাবে তো আমার। আর দিদি, তুই তোর মেয়েকে এমন ময়লা নোংরা শরীরে কেন এখানে নিয়ে এসেছিস বলতো? আর তোদের গায়ে তো অনেক নোংরা লেগে আছে। ছি ছি ছি, দেখতে কি বাজেটাই না লাগছে। হ্যাঁ রে দিদি, তোর শরীরে তো দেখছি একটা গয়নাও নেই। বোন, আমরা তো অনেক গরিব, গয়না কেনার টাকা কোথায় পাবো? আর বোন, অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি তো, তাই শরীরে ময়লা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এখন তুই তোর মেয়েকে নিয়ে বাসার বাইরের ঘরে যা দিদি। আসলে আমি বাইরের ঘরেই তোর থাকার ব্যবস্থা করেছি, কারণ আমার বাসায় তো অনেক মান্যগণ্য অতিথি আসবে। ওরা যদি তোকে দেখে ফেলে তখন কি আমার কোনো সম্মান থাকবে বলতো? আর দিদি শোন, আমি না ডাকলে তোরা এখানে একদম আসবি না, বুঝলি? ওই বাইরের ঘরেই থাকিস কেমন? এসব কথা বলে মিষ্টিটিয়ে
টুনি আর টুকিকে বাহিরের ঘরে পাঠিয়ে দেয়। আর টুনি চলে যাওয়ার পর মিষ্টি টিয়ে ভাবতে থাকে, ধুর, কেন যে এই গরিব টুনি আর ওর মেয়েকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম কে জানে। না জানি এদের জন্য আমাকে আর কত অশান্তিতে পড়তে হবে। এরপর মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টি টিয়ের সব আত্মীয়রা আসতে শুরু করে। আর এত পাখি দেখে টুনটুন ভীষণ খুশি হয়। আর সেও কোনো কিছু না ভেবে মিষ্টি টিয়ের বাসায় ঢুকে পড়ে। এ কি, মেয়েটা আবার ওই বাড়িতে চলে গেল? বোন তো বারবার বলেছে ও না ডাকা অব্দি আমরা যেন ওর বাসায় না যাই, কিন্তু এই মেয়ে তো দেখছি না বলেই বাসায় চলে গেল। না, কোনো অঘটন ঘটার আগে মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। এই কথা বলে টুনি টুনটুনের পিছু পিছু মিষ্টি টিয়ের বাসায় যায়। টুনি আর টুনটুনকে দেখে তো মিষ্টি টিয়ে ভীষণ রেগে যায়। আর মিষ্টি টিয়ে টুনিকে টানতে টানতে বাসার একটা কোণেতে নিয়ে আসে। হ্যাঁ রে দিদি, তোকে এত নিষেধ করার পর তোরা আমার অনুমতি ছাড়াই এ বাড়িতে এসেছিস? বাড়ি ভর্তি মেহমান, এসব কি তুই দেখতে পাচ্ছিস না? তোরা কি আমার সম্মানটা নষ্ট করতে এসেছিস বলতো? মিষ্টি টিয়ের এসব কথা শেষ হতে না হতে সেখানে সুখী পায়রা চলে আসে। আরে টিয়ে দিদি, সব মেহমানদের ওইদিকে রেখে আপনি এখানে কি করছেন? আর ইনি কে? আপনি ইনার সাথে এভাবে চিৎকার করছেন কেন? আর বলবেন না দিদি, এ আমার বাসার কাজের বুয়া। আর অতিথিদের জন্য মজার মজার রান্না করতে বলেছিলাম একে, কিন্তু এতক্ষণে নাকি রান্না হয়নি, তাই একটু বকা দিচ্ছিলাম আর কি। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস যে? এক্ষুনি রান্নাঘরে যা বলছি। আর দিদি, আপনি এদিকে কেন? চলুন আমরা ওদিকে যাই। এরপর মিষ্টি টিয়ে সুখী পায়রাকে নিয়ে ওইদিকে চলে যায়। আর মিষ্টি টিয়ের এমন আচরণে টুনি ভীষণ কষ্ট পায়। আর টুনটুনকে নিয়ে টুনি মিষ্টি টিয়ের বাসা থেকে বেরিয়ে আসে। শয়তান হতচ্ছাড়ি মেয়ে, তুই কেন ওই বাসায় গিয়েছিলি? হ্যাঁ, তোর জন্য আমাকে কত কথা শুনতে হলো। এমনকি আজ আমার নিজের বোন আমাকে তার বাসার কাজের বুয়া বলল। মা, তুমি এর জন্য আমাকে বকছো কেন? আমি বুঝতে পারিনি মা। আমি ওই বাসায় গেলে মাসি ওভাবে তোমায় বকবে। তবে মা, আমরা আর ওখানে থাকবো না। চলো মা, আমরা আমাদের বনে ফিরে যাই, আমাদের ওই ছোট্ট কুটিরতে ফিরে যাই। আমরা ওখানেই ভালো ছিলাম মা। এরপর টুনি আর টুনটুন তাদের বাসায় ফেরার প্রস্তুতি নেয়। অমনি মিষ্টি টিয়ের বাসায় কান্নার রোল পড়ে যায়। আর কান্নার আওয়াজ শুনে টুনি আর টুনটুন সব ভুলে গিয়ে মিষ্টি টিয়ের বাসায় যায়। এ কি বোন, এভাবে কাঁদছিস কেন? আর তোর মেয়ে এভাবে পড়ে আছে কেন? কি সাংঘাতিক! তোর মেয়ের পা থেকে তো অনেক রক্ত ঝরছে। সর্বনাশ হয়ে গেছে রে দিদি, আমার মেয়ের পায়ে কুড়াল পড়ে ওর পাটা কেটে গেছে। আর অতিরিক্ত রক্ত ঝরায় মেয়েটা আমার অজ্ঞান হয়ে গেছে। আজ আমার মেয়ের অন্নপ্রাশনের দিনে এ কি সর্বনাশ হলো! এসব কি অলক্ষণে কথা! তবে বোন, মেয়েকে নিয়ে তো এভাবে কাঁদলে চলবে না। ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, নয়তো আরো বড় বিপদ হবে। এরপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে টুকিকে হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা ভীষণ খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে। এক্ষুনি রোগীকে রক্ত দিতে হবে, নয়তো রোগীকে বাঁচানো যাবে না। তাই আপনারা যত দ্রুত পারেন রক্তের ব্যবস্থা করুন। হায় ঈশ্বর, এবার আমার কি হবে? আমি এখন রক্ত কোথায় পাবো? এবার কি তবে রক্তের অভাবে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো? হে ঈশ্বর, তুমি কিছু একটা করো। না বোন, তোর মেয়ের কিচ্ছু হবে না। আমি তোর মেয়েকে রক্ত দিব। আমি থাকতে তোর মেয়ের কিচ্ছু হতে দিব না। এরপর টুনি টুকিকে রক্ত দেয়। আর টুনির রক্তে টুকি সুস্থ হয়ে যায়। দিদি, দিদি রে, তুই আমায় ক্ষমা করে দে রে দিদি। তুই গরিব বলে আমি তোকে কত অপমান করেছি, সবার সামনে তোকে কাজের বুয়া বলে অপমান করেছি। তুই আমায় ক্ষমা করে দে রে দিদি। অথচ দেখ, আজ তোর রক্তের জন্যই আমার মেয়ের প্রাণ বাঁচলো। আমি অনেক অন্যায় করেছি, আমায় তুই ক্ষমা করে দে দিদি। কিরে, চুপ করে আছিস কেন? কিছু একটা বল। তোকে এভাবে ক্ষমা চাইতে হবে না বোন। তোর মেয়ের যে প্রাণ বেঁচেছে এতেই আমি খুশি।
আর আজ যে তুই অহংকার ছেড়ে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এতেই আমি সন্তুষ্ট রে। যাই হোক, এবার মেয়েকে নিয়ে বাসায় চল তো।